সুপ্রিয় শিক্ষার্থী, আমার কথা কি বোঝা যাচ্ছে কিনা কাইন্ডলি একটু আমাকে বললে আমি লাইভটা শুরু করতে পারি। কথা কি শোনা যাচ্ছে? আমার কথা কি শোনা যাচ্ছে? আমি লাইভটা শুরু করতে পারি। কথা কি শোনা যাচ্ছে? আমার কথা কি শোনা যাচ্ছে? সুপ্রিয় শিক্ষার্থী, ফেনী সরকারি কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই লাইভ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসটি তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি ক্লাস। তোমাদের অলরেডি আমি একটা ক্লাস নিয়েছিলাম। তোমরা যারা বিবিএসে আসছো, তোমরা যারা বিবিএসে বা তাদের জন্য আমি একটা ক্লাস নিয়েছিলাম। সেটা হলো যে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিংয়ের রেকটিফিকেশন অফ এরর। এই অধ্যায়টি অনেক সময় তোমরা দেখবা যে অ্যাকাউন্টিং যে প্রসেস, সেই প্রসেস অধ্যায়ে পার্ট সিতে আছে, মানে 3 নাম্বার, যেটা অর্থাৎ যে অধ্যায়ের মধ্যে বিভিন্ন জার্নাল, তারপর আমরা বিভিন্ন ধরনের লেজার, ট্রায়াল ব্যালেন্স এগুলো পড়ি, সেখানে শেষের দিকে অধ্যায়টা আছে। তো সে অধ্যায়টার আমি তোমাদেরকে একটু পড়িয়েছিলাম, একটা ক্লাস নিয়েছিলাম যখন ক্লাসটা শুরু হয়েছিল। সেখানে আমি রেকটিফিকেশন অফ এরর সম্পর্কে তোমাদেরকে ডিটেলস আমি আলোচনা করেছি। এবং রেকটিফিকেশন অফ এররের বা যে ভুল যে সংশোধনী আমরা যেটা বলি, সেই ভুল সংশোধনীর ক্ষেত্রে আমরা অ্যাকাউন্টিংয়ে কী ধরনের ভুল করে থাকি, সেই ভুলগুলা আমরা সংশোধন কিভাবে করব সেটা আমরা দেখিয়েছিলাম গতদিন। তো সেই ভুলটা আমরা বলেছিলাম যে 3 ধরনের ভুল আমরা করে থাকি অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে। বিশেষ করে আমরা ভুল অনেক ধরনের ভুল করি, কিন্তু 3 ধরনের ভুলকে আমরা প্রায়োরিটি দিয়ে সেটাকে আমরা কারেকশন করার চেষ্টা করি। সে ভুলটার মধ্যে একটা ভুল ছিল যে বিফোর ট্রায়াল ব্যালেন্স, অর্থাৎ ট্রায়াল ব্যালেন্স তৈরির পূর্বে যদি কোনো ভুল হয়। আমরা জানি যে অ্যাকাউন্টিং হলো কোনো ডাটা সংগ্রহ করা, সেখানে যদি কোনো লেনদেন হয় বা যেটা ট্রানজ্যাকশন হয় বা যেটা ইকোনমিক্যাল যে পারপাস সেটা যদি হয়, তাহলে সেটাকে আমরা হিসাবভুক্ত করি। হিসাবভুক্ত যে প্রসেস বা আমরা যে রেকর্ড করি, আমরা যে দাবেদাভুক্ত করি, তারপর আমরা যে সেটাকে আমরা খতিয়ানভুক্ত করি, যেটাকে আমরা লেজার বলে থাকি, তারপর আমরা ট্রায়াল ব্যালেন্স করি বিভিন্ন ধাপে ধাপে। এই ধাপের পূর্বে, অর্থাৎ ট্রায়াল ব্যালেন্সের পূর্বে আমরা কয়টা ধাপ করে থাকি সেটা আমরা গতদিন আলোচনা করেছিলাম। ট্রায়াল ব্যালেন্সের পূর্বে আমরা মেইনলি সেখানে আমরা জার্নাল করে থাকি অথবা লেজার করে থাকি। এছাড়া ছোট ছোট অনেকগুলো ধাপ করে আমরা ক্রয় বই, বিক্রয় বই, বিভিন্ন ধরনের ইয়েগুলো করে থাকি। এটা তো আমি গতদিন এটা তোমাদেরকে ডিটেলস আলোচনা করেছিলাম যে কিভাবে এটা করি আমরা। সেখানে আমরা আরেকটা জিনিস পড়েছিলাম গতদিন যে আফটার ট্রায়াল ব্যালেন্স বাট বিফোর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, অর্থাৎ আমরা যে ভুলগুলো করি সেই ভুলগুলো যে আমরা সংশোধন করব, কোন পর্যায়ে গিয়ে আমরা সংশোধন করব সেটা আমি এখানে দেখাবো। তো গত ক্লাসে আমি তোমাদেরকে এটা ক্লিয়ারলি বুঝিয়ে দিয়েছি। আজকের ক্লাসে আমরা এই যে ফাইন্যান্সিয়াল, অর্থাৎ এই যদি রেওয়া মিল তৈরির পরে যদি কোনো ভুল ধরা পড়ে, সাপোজ আমরা জানি রেওয়া মিলের মধ্যে ডেবিট ক্রেডিট থাকবে এবং সেটা মিলে যাবে, কেমন? তো মিলে গেলে আমার রেওয়া মিল সঠিক, তার আগে আমি যে বিভিন্ন লেনদেনগুলো করেছি সেটাও সঠিক, কিন্তু যখনই মিলে না তখন আমরা সাসপেন্স অ্যাকাউন্টটা নিয়ে আসি বা আমরা যেটাকে বলি অনিশ্চিত হিসাব। তোমরা একটা জিনিস খেয়াল রাখবা, অ্যাকাউন্টিংয়ের মধ্যে যে আমরা যে অনিশ্চিত হিসাবটা সৃষ্টি হয় এখানে। আজকে আমি যেটা তোমাদেরকে বলবো, অনিশ্চিতটা সেখানেই সৃষ্টি হবে। কিভাবে অনিশ্চিত সৃষ্টি হবে সেটা তোমরা আজকে শিখবা।
এরপরে তৃতীয় ধাপ হলো যে আফটার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এটা তৃতীয় ধাপ। তো সবচেয়ে বেশি সেটা তোমরা যারা এইচএসসিতে আসছো, যারা বিবিএ অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মার্কেটিং বা যারা বিবিএসে পড়ো, সবার জন্যই সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট হলো এটা। কারণ অনিশ্চিতের যে বিষয়টা সেটা এখানে আসছে, সেটা আমি গত ক্লাসে তোমাদেরকে আমি বলিনি, কারণ সেটা এখানে আছে। আজকে আমি ওইটা নিয়ে আলোচনা করব, কেমন? তো আজকে যখন আমরা ওইটা নিয়ে আলোচনা করব, তার আগে আমি তোমাদেরকে একটু বলবো যে গত ক্লাসে আমরা কি করেছিলাম সেটা আমি একটু বলে নেই। আমরা জানি যে আমরা যে ভুলগুলা করি সেই ভুলগুলার সংশোধনটা আমরা গতকাল যেটা পড়িয়েছিলাম সেটা আমি একটু রিপিট করব সামান্য। সেটা রেয়ামিল তৈরির পূর্বে যে আমরা ভুলগুলা করে থাকি সেটা আমরা কিভাবে সংশোধন করি একতরফা এবং দুতরফা, সেটা আমি একটু বলে দিই, তারপর আমি মূল অঙ্কেতে চলে যাব। অর্থাৎ সাপোজ আমরা যদি বলি যে সেলস ডে বুক টাকা 100 আন্ডার কাস্ট, কেমন? সেলস ডে বুক বলতে আমরা বুঝি বা সেলস বুক বা সেলস ডে বুক, এটার মানে হলো যে বিক্রয় বই। আমরা জানি যে ক্রয় বই এবং বিক্রয় বইয়ের মধ্যে অ্যাকাউন্টিংয়ে যে ভুলগুলা, অ্যাকাউন্টিংয়ে যেই বাকিতে যেই ক্রয় এবং বিক্রয় থাকে সেগুলো নর্মালি সেলস বুক এবং পারচেজ বুকের মধ্যে আসে। তো আমরা এখানে সেলস ডে বুক বলতে আমরা সবসময় একটা জিনিস বোঝার চেষ্টা করব যে সেটা বাকিতে বিক্রি করলে কি হয়। বাকিতে বিক্রি করলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট হয়, সেলস ক্রেডিট হয়, তাই না? ধরো এইটা ভুল, কেমন? এটা 100 টাকা কম লেখা হয়েছে। সাপোজ আমরা ধরে নিলাম যে আমাদের সঠিকটা হলো 1000, ঠিক আছে? 1000। প্রশ্ন যে আমার এই যে ভুলটা সেটা কি একদিকের ভুল নাকি দুই দিকের ভুল, সেই দুটা জিনিস আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিব, কেমন? ধরে নিলাম এটা সঠিক জাবেদাটা কি, কারেক্ট কি হওয়ার কথা ছিল, মানে কি উচিত কারেক্টটা। ধরে নিলাম 1000 টাকা আমার এটার তো আমরা এখানে লিখবো অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট 1000, সেলস ক্রেডিট 1000, কেমন? এটা কারেক্ট, এটা হওয়ার কথা ছিল। যেহেতু বাকিতে বিক্রয় সেহেতু আমার দেনাদারের সৃষ্টি হবে। ওকে, এখানে রং কি করা হয়েছে, যে রং যে জার্নালটা দিয়েছে সেটা কি করা হয়েছে সেটা আমরা এখানে দেখব। সেটা হলো যে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট 1000, সেলস ক্রেডিট 900। অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে সেটা হলো যে এখানে যেটা বলা হয়েছে সেটা হলো যে সেলস ডে বুক 100 আন্ডার কাস্ট বলতে যেটা বোঝানো হয়েছে, অ্যাকাউন্ট রিসিভেবল 100 টাকা কম লেখা হয়নি। সেলস ডে বুক বলতে বোঝানো হয়েছে সেলসের মধ্যেই 100 টাকা কম লেখা হয়েছে, কেমন? এখন এই ভুলটা কোন দিকের ভুল? একদিকের ভুল। কারণ এখানে যে সঠিক আমি ধরে নিলাম 1000 আমার জার্নালটা, সেটা আমার অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট 1000, সেলস আমার ক্রেডিট 1000। কিন্তু রং মানে ভুল যেটা করা হয়েছে, যেটাকে আমরা ভুল বলবো, ভুল করা হয়েছে যে অ্যাকাউন্ট রিসিভেবল 1000 ডেবিট, সেলস ক্রেডিট, তার মানে ভুলটা একদিকে করা হয়েছে। আমরা এই ধরনের জার্নাল যখন দেখব আমরা বুঝে নিব সেটা একদিকের ভুল, কেমন? ঠিক আছে, এবার আমরা এটাকে সংশোধন করব, যেটাকে আমরা কারেক্ট বা আমরা রেকটিফাই বলে, এটাকে রেকটিফাই করব, মানে সংশোধন কিভাবে করব। প্রশ্ন হলো যে যখন তোমাদের পরীক্ষা আসবে যে এরকম জাবেদা যে বিক্রয় বইতে 100 টাকা কম লেখা হয়েছে, ক্রয় বইতে, আমাকে প্রথম কনসেপ্ট যে এই যে যেটার কথা বলা আছে এটা কি আয় নাকি এটা ব্যয় নাকি এটা সম্পদ নাকি মালিকানা সত্ত্ব নাকি দায়, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আমরা যখন নাকি রেয়ামিল তৈরির পূর্বে যদি কোনো ভুল ধরা পড়ে তাইলে সেখানে জার্নালটা হবে না। তাইলে আমরা রেয়ামিল তৈরির পূর্বে যদি ধরা পড়ে আমরা সরাসরি কি করব, এখানে লিখে দিব সেলস ক্রেডিটেড শুড বি টাকা 100। অর্থাৎ রেয়ামিল তৈরির পূর্বে যদি কোনো ভুল ধরা পড়ে সেটার জন্য সাসপেন্স অ্যাকাউন্ট বা অনিশ্চিত হিসাব আসবে না, যেটা আমি গত ক্লাসে করিয়েছিলাম।
তো আজকে আমরা এই সেম জার্নালটাকে আমরা আজকে রেওয়া মিল তৈরির পরের যে ভুল বা আর্থিক বিবরণী তৈরির পূর্বে যে ভুল সেটাতে কিভাবে হবে সেটা আমরা দেখব। কেমন? এবার আমি এই এন্ট্রিটা দিয়েই এই এন্ট্রিটাকে আমি করার চেষ্টা করব। আশা করি তোমরা দেখবা, তোমাদের যাদের কাছে খাতা কলম আছে তোমরা নিয়ে বসে যাও, আমি অনেকগুলো এন্ট্রি তোমাদের কাছে করাবো। তো সেখানে যেটা হয় যে এই যে জার্নালটা এটা আমরা রেওয়া মিল তৈরির পরে কিভাবে হবে সেটা আমরা দেখাচ্ছি। ঠিক আছে, এটা সেম, এটা হবে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট 1000, সেলস ক্রেডিট 1000, এটাই ছিল। আবার এটাই ছিল, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট 1000, সেলস ক্রেডিট 900। তাহলে এখানে আমি কি করব, তাই না? এখানে আমার কি করতে হবে বা কি করব আমি এখানে? আমি যেটা করব সেটা হলো যখন রেওয়া মিল তৈরির পরের ভুলটা ধরা পড়বে তখন আমি একটা কাজ করব, সেটা হলো এখানে আমি একটা ট্রায়াল ব্যালেন্স করব। আমরা তো নর্মালি ট্রায়াল ব্যালেন্স করি, তাই না? অর্থাৎ রেওয়া মিল তৈরির পরে যদি আমি কোনো ভুল আমার ধরা পড়ে তাহলে আমার ভুলটা আসলে এখানে গিয়েই ধরা পড়ে। কিভাবে আমি দেখাচ্ছি। সাপোজ আমি ধরে নিলাম আমার এই অঙ্কের মধ্যে অ্যাকাউন্ট রিসিভেবল হলো 1000, কেমন? সেলস কত? 900। তাহলে আমার এখানে হবে 1000, এখানে হবে 900। আমার রেওয়া মিল কি মিলবে? আমার ট্রায়াল ব্যালেন্স মিলবে? আমার ট্রায়াল ব্যালেন্সটা মিলবে না। কেন মিলবে না? তার মানে এটা কেন ট্রায়াল ব্যালেন্স আসলো না? এটা আমি রেওয়া মিল তৈরির পূর্বে আমি অর্থাৎ লেজারে বা আমি জার্নালে কোথাও না কোথাও আমি ভুলটা ধরে ফেলছি, যে জন্য অর্থাৎ যখনই এখন প্রশ্ন হলো যে আমি এই এন্ট্রিটা যদি অঙ্কেতে এভাবেই আসে তাহলে পরীক্ষা আমি কিভাবে করব। যদি এভাবেই সরাসরি থাকে তাহলে আমরা ধরে নিব এটা, কারণ যদি একদিকের ভুল হয় তাহলে সেটাকে আমরা নর্মালি রেওয়া মিল তৈরির পরের ভুলেই ধরে নেই। পরীক্ষায় তোমরা আসলে দেখবো অনিশ্চিত হিসাব আসে, তোমরা ধরে নিবা এটা, কারণ প্রথমটা পরীক্ষায় খুব কম আসবে, পরেরটাও তৃতীয় পার্ট যেটা আমরা সি সেটাও খুব কম আসবে, এটাই আসবে। এই জন্য এটা তোমরা একটু গুরুত্ব দিবা। তাহলে আমরা যেটা দেখলাম সেটা হলো যে একদিকের ভুল যদি হয় তাহলে সেটা সাপোজ এটা একটা আয়, সেলস একটা আয় যদি আমি কম লিখি, কম লিখলে আয়টাকে তো আমার সঠিক করার জন্য বাড়াতে হবে, তাহলে আমি বাড়াই দিলাম সেলস ক্রেডিট শুড বি টাকা 100, কেমন? তাহলে আমরা বুঝে গেলাম যদি রেওয়া মিল তৈরির পূর্বে কোনো ভুল ধরা পড়ে সেই ভুলটার জন্য জাবেদার প্রয়োজন হয় না, কেমন? তাহলে আমরা কি শিখলাম? রেওয়া মিল তৈরির পরে যদি কোনো ভুল ধরা পড়ে তাহলে সেটার জন্য জাবেদা। কেন? কারণ এই ট্রায়াল ব্যালেন্সটা আমরা যখনই করতে যাই আমরা জানি ডেবিট দিকে নাহলে ক্রেডিট দিকে মিলে না। তাহলে আমরা এটা কিভাবে কারেকশন করব তোমরা একটু দেখো। এখানে আমরা সাসপেন্সটা আমরা এখানে লিখবো, সাসপেন্স হিসাব 100 টাকা, তাহলে এটা মিলে যাবে। ঠিক আছে, এই বিষয়টা খেয়াল রাখবা। তাহলে আমরা এখন এটা কারেকশনটা আমরা কিভাবে করব? কারেকশনটা করব হলো যে যেহেতু সেলস কম লেখা হলো, সেলস একটা আয়কে যদি কম লেখা হয় তাহলে সে আয়টাকে আরো বাড়াতে হবে। আমরা জানি যে আয় এবং দায় সবসময় ক্রেডিট উদ্বৃত্ত শো করে, তো সেহেতু আমরা এই আয়টাকে যেহেতু কম লেখা হলো তাহলে আয়টাকে আমরা কি করব? আমরা ক্রেডিট করব। তাহলে এখানে আমরা সেলস করব, সেলস অ্যাকাউন্ট ক্রেডিট 100, সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট 100। ঠিক আছে, তাহলে আমরা করে ফেললাম। তাহলে একদিকের ভুল যদি হয় তাহলে আমরা যেটা দেখলাম সেটা জাবেদা হবে না, শুধু লিখে দিলেই হবে। আবার যদি একদিকের ভুল রেওয়া মিল তৈরির পরে হয় তাহলে কিন্তু জাবেদা হবে এবং সেখানে সাসপেন্স অ্যাকাউন্ট আসবে। আচ্ছা, আমরা যদি ধরে নিই যে আমাদের এখানে সেলসটা যদি ওভারকাস্ট হয় তাহলে কি হবে? ঠিক উল্টো যদি হয়, ধরে নিলাম সেলস ওভারকাস্ট 200, সেলস ওভারকাস্ট হলো আমরা 200 ধরে নিলাম, এখানে লিখলাম ওভারকাস্ট মানে অতিরিক্ত, মানে বেশি লিখে ফেলছে সেলসটা, কেমন? তো যেহেতু সেলসটা এখানে বেশি লেখা হয়ে গেছে
সেহেতু আমরা এখানে খেয়াল রাখবো যে কিভাবে আমরা এটা করব। তো এখানে তোমরা একটা জিনিস খেয়াল রাখবা, সেটা হলো যে যখন সেলসটা যদি এটা যদি রেয়া মিল তৈরির পরে হয় কিন্তু অতিরিক্ত হয়, তাহলে আমি ধরে নিলাম এটা কত 1000, তাহলে আমি ধরে নিব সেলসটা এখানে লিখে ফেলছে 1200 টাকা বা 1200 টাকা, অর্থাৎ যেটাকে ফলো করবে সেলস ওইটা যদি বেশি লেখে তাহলে আমরা জার্নালটা বিপরীতটা বাদ দিই, যে এন্ট্রিটা আমার থাকবে সেটাকে আমি বেশি লিখলাম, ধরে নিলাম এটা 1200, তাহলে 200 টাকা বেশি লিখলো, তাহলে আমি এখানে লিখলাম ডেবিটেড 200, অর্থাৎ আয় যদি বেশি লিখে ফেলে তাহলে আয়কে আমার কি করতে হবে, কমাতে হবে। আবার যদি আয়কে আমি কম লেখাই তাহলে সেটাকে আমাকে বাড়াতে হবে, গেল এটা। তাহলে আমি এটা ডেবিট করে দিলাম, কেন, আমি সেলস ডে বুকটা ওভারকাস্ট করে ফেলছি, ঠিক আছে। এরপর যে আমি এখানেও জার্নাল দিলাম না, এখানে আমি কি জার্নাল দিব, যেহেতু সেলসটাকে এখানে বেশি লিখে ফেলছে, সেলস অতিরিক্ত লিখছে, তাহলে আমরা যেটা করব সেটা হলো যে সেলসটাকে আমরা, যেহেতু সেলসটা এখানে 200 টাকা ওভারকাস্ট বেশি লিখছে, আমরা জানি আয় যদি বেশি লেখা হয় তাহলে অ্যাকাউন্টিংয়ের নিয়ম হলো সে আয়কে কমাতে হবে। তো কমাতে হলে এখানে কাটাকাটির কোনো সিস্টেম নেই, আমরা জানি যদি আয় এবং দায় যদি আমরা অতিরিক্ত লিখি তাহলে সেটাকে কমানোর জন্য আয় সবসময় ক্রেডিট হয়, যে জন্য সেটাকে ডেবিট করলেই সেটা হয়ে যাবে। তাহলে আমরা এখানে যেহেতু আয়টাকে আমরা বেশি লিখলাম 200 টাকা, তাহলে আমরা সেটা কি করব, এখানে এই আয়টাকে আমরা এখন কমাবো। তো আয়কে কমাতে গেলে আমার কি হবে, সেলস অ্যাকাউন্ট ডেবিট সাসপেন্স অ্যাকাউন্ট ক্রেডিট, কেমন, তাহলে আমাদের হয়ে যাবে কত, 200 টাকা 200। তো আশা করি তোমরা বিষয়টা বুঝেছ। এই পর্যায়ে আমরা আরো কিছু এন্ট্রি আলোচনা করব, সেটা হলো যে এখানে আরেকটা এন্ট্রি আছে, যখন আমরা এখানে লিখব পারচেজ ডে বুক, লিখলাম আন্ডার কাশ টাকা 50, ধরে নিলাম এটা 500 হলো সঠিকটা, অর্থাৎ আমি পারচেজ ডে বুকের মধ্যে আমি 50 টাকা লিখলাম, কেমন, পারচেজ ডে বুকে আমি কত লিখলাম, 50 টাকা লিখলাম। তো পারচেজ ডে বুকে যদি আমি 50 টাকা লিখি তাহলে আমাকে যেটা করতে হবে, স্বাভাবিকভাবে আমরা যেটা করি সেটা হলো পারচেজ অ্যাকাউন্ট ডেবিট, ধরে নিলাম 500, পারচেজ অ্যাকাউন্টস পেবল অ্যাকাউন্ট ডেবিট 500, এটা সঠিকটা, কেমন। তাহলে ভুলটা কি হলো, ভুলটা হলো পারচেজ অ্যাকাউন্ট ডেবিট, পারচেজ যেহেতু বলছে কম লেখা হলো, তাহলে পারচেজকে আমি 450 টাকা লিখলাম, অ্যাকাউন্টস পেবলকে আমি ক্রেডিট করলাম 500 টাকা। তাহলে আমি যেটা দেখলাম সেটা হলো যে আমার এখানে একদিকে আমি কম লিখলাম, এখন আমাকে কি করতে হবে, যদি এটা রেয়া মিল তৈরির পূর্বের ভুল হয় তাহলে কোনো জাবেদা হবে না, কিন্তু যেহেতু আমরা আজকে করছি এটা রেয়া মিল তৈরির পরের ভুল, তাহলে আমরা এখানে দেখব কিভাবে ভুলটা হলো। যেমন আমরা যদি বলি ট্রায়াল ব্যালেন্সে আমরা ডেবিট এবং ক্রেডিটের কথা বলি, সেখানে পারচেজ ডেবিট 450, অ্যাকাউন্টস পেবল ক্রেডিট 500, তাহলে আমরা যেটা দেখলাম সেটা হলো যে আমার এখানে 50 টাকা কম হয়ে গেল পারচেজে ডেবিট দিকে, তো এই জন্য আমার এখানে সাসপেন্স অ্যাকাউন্ট লাগবে। তো এই জন্য আমরা রেয়া মিল তৈরির পরে যখন ভুলটা করব, পূর্বে করলে তো জাবেদা হবে না, সেটা আমরা গত ক্লাসে বলেছিলাম। পরে হলে আমরা কি করব, এখানে যেহেতু পারচেজ একটা আমরা জানি ব্যয় যদি কম লেখা হয় তাহলে সেটাকে আমরা কি করব, ব্যয় কম লিখলে সেটাকে আমরা বাড়াবো। তাহলে আমরা এখানে লিখব পারচেজ অ্যাকাউন্ট ডেবিট 50, সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট ক্রেডিট 50, কেমন।
আশা করি তোমরা দেখতে পাচ্ছ মোটামুটি। তো এই হলো এক দিকের ভুল এবং দুই দিকের ভুল। তার মানে আমরা যেটা বুঝলাম, যদি রেওয়া মিল তৈরি করার পরে কোনো ভুল হয়, সেটা যদি একদিকে হয় তাহলে সেটা কি করব, আমরা সাসপেন্স অ্যাকাউন্ট দিব। আচ্ছা, আমাদের তো একটা প্রশ্ন থাকতে পারে না যে সব সময় কি আমরা এই পাঁচশো যেমন সেলসে আসবে, অন্য কোনো এন্ট্রি আসবে না? হ্যাঁ আসবে, আসতে পারে। যেমন আমরা লিখতে পারি যে এখানে আমরা লিখতে পারি যে কোনো ধরনের আয় এবং ব্যয়কে আমরা লিখতে পারি, বেশিরভাগ ক্ষেত্রে এগুলাই আসে। লিখতে পারি স্যালারি অ্যাকাউন্ট আন্ডার কাস্ট টাকা 100। অর্থাৎ যদি আমরা মনে করি যে সেটা যদি কোনো আয় হয় এবং সেটা যদি আয় হয় বা সেটা যদি আয় হয় তাহলে একটা ব্যয় হলো, একটা তো আয় ব্যয়ের সাথে রিলেটেড হলো। আমরা যদি বলি এখানে স্যালারি আমি এখানে 100 টাকা কম লিখলাম, তাহলে আমি কারেকশন কি করব? কারেকশন হলো আমরা বারবার তো এত এন্ট্রি পরীক্ষার হলে করতে পারবো না, পরীক্ষার হলে আমরা শুধু এটাই দিব। তো আমি বোঝানোর জন্য তোমাদেরকে বলে দিচ্ছি। তাহলে আমরা শর্টকাটে কিভাবে এটা কারেকশন করব, আমাদের সিস্টেমটা কি? শর্টকাটে কারেকশন সিস্টেম হলো, এই যে এন্ট্রিটা এখানে দেওয়া আছে, এই এন্ট্রিটা হলো একটা এক্সপেন্স বা ব্যয় যদি আমি কম লিখি তাহলে স্বাভাবিকভাবেই আমার ব্যয়টাকে সঠিক করতে হলে ব্যয়টাকে আবার বাড়াতে হবে। ব্যয়টা আমরা জানি সবসময় ডেবিট হয়, ডেবিট উদ্বৃত্ত শো করে। ব্যয় যদি আমি কমাই তাহলে আমি সেটাকে কি করতে হবে, বাড়াতে হবে। বাড়ালে সেটা আবার ডেবিটেই হবে। যেই জন্য আমরা যেটা করব, যেমন স্যালারি অ্যাকাউন্ট ডেবিট 100, সাসপেন্স অ্যাকাউন্ট ক্রেডিট 100 বা 100। অর্থাৎ আচ্ছা, যদি আমরা এখানে বলি যে যদি কোনো এন্ট্রি স্যালারি লিখলাম, স্যালারি একটা খরচ, পার্সেস একটা ব্যয় এক্সপেন্স, আমরা আয় লিখলাম। আবার যদি বলি কমিশন হতে পারে, যে কোনো ধরনের এন্ট্রি হতে পারে। এবার আমরা আলোচনা করব যে যদি দুতরফা যে ভুলগুলো হবে সেই ভুলগুলোকে আমরা কিভাবে কারেকশন করব, কেমন? তো এখানে তাহলে আমরা যেটা করব এখন সেটা হলো যে দুতরফা যে ভুল আছে, ভুল বা যেটাকে আমরা দুই দিকের ভুলটা আমরা শিখব কিভাবে আমরা রেওয়া মিল তৈরির পরে এবং রেওয়া মিল তৈরির পূর্বে হয়, সেটা আমরা দেখব, কেমন? এ পর্যায়ে আমি এখানে লিখছি যে তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। সেটা হলো, যেমন এখানে লেখা আছে রিপেয়ার অফ মেশিনারি টাকা 400 has been recorded in the machinery account। এখানে আমরা জানি যে এখানে যেটা বলা আছে সেটা হলো রিপেয়ার অফ মেশিনারি, অর্থাৎ একটা মেশিন মেরামত বাবদ 400 টাকা রেকর্ডেড ইন দ্য মেশিনারি অ্যাকাউন্ট। তো মেরামত আমরা জানি একটা খরচ। এই মেরামত, এবং আমরা জানি যে মেরামতের ক্ষেত্রে এই যেটা দেওয়া আছে এখানে সেটা হলো যে মেরামত যেটা দেওয়া আছে যে অর্থাৎ রিপেয়ার একটা খরচ। তো যেটা তারা সঠিক করার দরকার ছিল, যেটা তারা করেনি, সেটা আমরা এখানে দেখব। এখানে আমরা দেওয়া আছে রিপেয়ার অফ মেশিনারি টাকা 400 হ্যাজ বিন রেকর্ডেড ইন দ্য মেশিনারি অ্যাকাউন্ট। অর্থাৎ
যে মেশিনারি রিপেয়ার খরচটাকে মেশিন হিসাবে হিসাবভুক্ত করেছে। তোমরা যখনই এন্ট্রিগুলোকে কারেকশন করতে যাবা, কনফিউশনের কোনো কারণ নেই, শুধু তোমরা সঠিক জার্নালটা খুঁজে বের করবা। সঠিকটা যদি খুঁজে বের করতে পারো, জার্নালটা পারো, তাহলে তোমরা কারেকশনটাও পারবা। তাহলে সঠিকটা আমাদের এখানে কি হওয়া উচিত ছিল, রিপেয়ার অফ মেশিনারি যদি হয় তাহলে আমরা এটা জানি হওয়া উচিত ছিল রিপেয়ার এক্সপেন্স ডেবিট 400, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট 400। এটা হওয়ার কথা ছিল যে আমি মেরামত বাবদ আমি যে খরচটা করলাম সেই খরচটা 400 টাকা, ঠিক আছে, সেটা আমি এখানে করলাম। এবার এটা হলো কারেকশন, সঠিক হওয়ার কথা ছিল, কিন্তু কি করা হলো, রেকর্ডেড ইন দ্য মেশিনারি অ্যাকাউন্ট। অর্থাৎ রেকর্ডেড ইন দ্য মেশিনারি বলতে যে এই রিপেয়ার এক্সপেন্সের জায়গায় লিখে ফেলছে যে মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট 400, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট 400। কেমন? অর্থাৎ সহজ কথা, আমরা অনেক সময় বলে থাকি আমি কিভাবে বুঝবো যে এটা রিপেয়ার এক্সপেন্সের জায়গায় সেটা লেখা হয়েছে। বিষয়টা হলো আমি জানি যে আমার রিপেয়ার এক্সপেন্স খরচ, এবং যদি রিপেয়ার এক্সপেন্সের জায়গায় যদি মেশিনারি লেখে, মেশিনারি হলো একটা সম্পদ, তাহলে রিপেয়ার এক্সপেন্সটাও ডেবিট বৃত্ত শো করে, মেশিনারিটাও ডেবিট উদ্বৃত্ত শো করে। তাহলে একটা ডেবিটের জায়গায় তোমরা দেখো এই দুটা ঠিক আছে, একটা মেশিনের জায়গায় আরেকটা মেশিন লিখে ফেলা হয়েছে। যে জন্য আমরা যেটা করব সঠিক কি, আচ্ছা যদি আমি মেশিনারিটাই রাখি তাহলে সমস্যাটা কি হবে, খরচ, এটা একটা খরচ, খরচের কারণে আমার আয় কমে যাবে, নিট লাভ কমে যাবে, প্রফিট কমে যাবে, তারপরে মালিকানা সত্ত্ব কমে যাবে। কিন্তু সম্পদ লিখলে আমার আয়টা অপরিবর্তিত থাকবে, আয় বেড়ে যাবে, আমার সম্পদ বেড়ে যাবে, মালিকানা সত্ত্ব বেড়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। যে জন্য আমরা খেয়াল করব যে এই সঠিকটা সঠিক জায়গায় না লিখলে পুরো অ্যাকাউন্টিং প্রসেসটাই পরিবর্তন হয়ে যাবে। যে জন্য আমরা এটাকে কারেকশন কিভাবে করব, এখন আমার কাজ হলো যে রিপেয়ার এক্সপেন্স যে আমার হিসাবের মধ্যে বসে গেছে সেটাকে আমি এখান থেকে বাদ দিয়ে দিব। বাদ দিতে হলে সিস্টেম হলো যে ডেবিট থাকলে এটাকে ক্রেডিট করে দিব, ক্রেডিট থাকলে সেটাকে আমি ডেবিট করে দিব। তো এখন আমার সঠিকটা কোনটা, সঠিকটা হলো রিপেয়ার এক্সপেন্স, তাহলে এটা হলো কারেকশন, বা যেটাকে আমরা বলি রেকটিফাই। সেটা করবো কি, এই রিপেয়ারটা সঠিক, রিপেয়ারটাকে আমি এখানে রিপেয়ার এক্সপেন্স ডেবিট 400, এটা এখন আমি মুছে ফেলবো, এটা আমার হিসাবে রাখার প্রয়োজন নাই, এটা যেহেতু ভুলে আছে। তাহলে এখানে আমরা দিব মেশিনারি অ্যাকাউন্ট ক্রেডিট 400। আশা করি তোমরা একটা জিনিস এখানে খেয়াল করেছো, সেটা হলো যে যদি দুই দিকের ভুল হয়, দুই দিকের ভুলটা আবার দুই রকম আছে। এখানে দুই দিকের ভুল বলতে যেটা অর্থাৎ এটা রেয়ামিল তৈরির পূর্বে যেরকম কারেকশন, রেয়ামিল তৈরির পরেও। কেন সেটা কারণ হলো এখানে বিষয়টা হলো দুই দিকেই টাকার পরিমাণ ঠিক আছে, টাকার পরিমাণ ঠিক আছে, কিন্তু একটা অ্যামাউন্ট এন্ট্রির জায়গায় আরেকটা এন্ট্রি চলে আসছে। তার মানে যদি টাকার ভুল হয় তাহলে সেটা আমরা কিছুক্ষণ আগে করেছিলাম সাসপেন্সের যে বিষয়টা, টাকার যদি ভুল না হয় তাহলে আমরা সাসপেন্সটা আনবো না। অর্থাৎ সাসপেন্স মানে অনিশ্চিত হিসাবটা আসবে শুধুমাত্র যদি একদিকের ভুল হয়, এবং একদিকের ভুলটাই ট্রায়াল ব্যালেন্সে গিয়ে ধরা পড়ে, সেখানে আমরা সেটাকে কারেকশন করি। যে জন্য আমরা খেয়াল করব যে সেটা কি বলা আছে, সেখানে সঠিক কি বলা আছে এবং ভুলটা কি করা হয়েছে, কারেকশন। কেমন? তো এই পর্যায়ে আমরা আরেকটা এন্ট্রি সমাধান করার চেষ্টা করি। এখানে যেটা বলা আছে সেটা হলো যে পারচেজ ফার্নিচার টাকা 1000 wrongly posted through purchase book। অর্থাৎ পারচেজ ফার্নিচার টাকা 1000,
তো আমরা জানি ফার্নিচার পারচেস করলে কি হয়, রংলি পোস্টেড থ্রু পারচেস বুক। তো আমরা একটা জিনিস এখানে জানি যে যদি কোনো সম্পদ ক্রয় করা হয় তাহলে আমরা জার্নালটা দেই স্বাভাবিকভাবেই ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট 1000, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট 1000, কেমন? এটা আমরা স্বাভাবিকভাবে দিয়ে থাকি। কিন্তু অনেক সময় আমরা কি করি, আমি কখন এই জাবেদাটা দিব, এটা আমি কখন দিব, এটা হলো সঠিক, যেটাকে আমরা সঠিক বা যেটা হওয়া উচিত ছিল। কেমন কি করা হলো তাহলে? বলছে পোস্টেড থ্রু পারচেস বুক। তো থ্রু পারচেস বুক বলতে যেটা বোঝানো হয়েছে যে সেখানে পারচেস বুক মানে সেটাকে বাকিতে ক্রয় বোঝানো হয়েছে, তার মানে হলো পারচেসটাকে ডেবিট করা হয়েছে। তো আমরা জানি পারচেস কখন ডেবিট হয়, তাহলে পারচেস অ্যাকাউন্ট ডেবিট 1000, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট 1000। তো এটা কখন হবে? যদি কোনো সম্পদ, সাপোজ আমি যদি বলি যে একটা ফার্নিচার প্রতিষ্ঠান, সে যদি ফার্নিচার ক্রয় করে তার কাছে সেটা পণ্য, মনে রাখবা তোমরা একটা কথা, সেটা হলো আমি যদি কোনো ফার্নিচারের ব্যবসা করি, ফার্নিচারটা যদি আমার উদ্দেশ্যে হয় বিক্রির জন্য ক্রয় করা, তাহলে সেটাকে আমি পণ্য ধরবো এবং সেটাকে আমি যখনই কোনো অ্যাকাউন্টিংয়ে কোনো পণ্যকে মানে কোনো জার্নালকে বা কোনো একটা হিসাবকে পণ্য ধরা হয় তখন সেটা পারচেজ হয়। পারচেজ যেমন আমি ফার্নিচার ব্যবসায়ী হলে সেই ক্ষেত্রে আমি ফার্নিচারটাকে আমি পারচেজ করব, কিন্তু যদি ব্যবহারের জন্য কোনো সম্পদ ক্রয় করা হয় তাহলে সেটাকে কখনো পণ্য ধরা হয় না, সেটা সম্পদ হিসাবে হিসাবভুক্ত হয়। তো এখানে যেটা বলছে পারচেস ফার্নিচার টাকা 1000 রংলি পোস্টেড থ্রু পারচেস বুক, তার মানে হলো যে ফার্নিচার পারচেস করছে, সঠিক হওয়ার কথা ছিল ফার্নিচার ডেবিট ক্যাশ ক্রেডিট। কেমন কি করা হলো? থ্রু পারচেস বুক বলতে পারচেসটাকে তারা ডেবিট। এখন পারচেস বুক বলতে আমরা জানি যে পারচেস বুকের মধ্যে কখনো বাকিতে হয়, ক্যাশ আসে না, আমি ক্যাশ লিখলাম। অর্থাৎ আমি বুঝাতে চাইলাম যে এই দুটো ঠিক থাকবে, কিন্তু যখন পারচেস বুক বলবে তখন আর এটা লেখা প্রয়োজন নেই, পারচেস বুকে তো আর বাকি আসে না। তারপর আমরা মূল যে আমাদের ফোকাস সেটা হলো আমাদের এটাকে আমরা ফোকাস করলাম। এখন আমি কি করব, যেটা করব সেটা হলো আমার সঠিক কোনটা, ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট 1000, এটাকে যে আমি লিখে ফেললাম সেটাকে আমি কি করব, পারচেস অ্যাকাউন্ট ক্রেডিট 1000, কারণ পারচেসটা আমি ভুলে লিখে ফেলছি, সেটাকে আমরা বাদ দিব। তোমরা যখনই খেয়াল রাখবা পারচেস বুক সেলস ডে বুক, তোমরা শুধু পারচেসটাকেই ফোকাস করবা, এটাকে না। আমি যদি শুধু এখানে পারচেস লিখতাম তোমার অনেকের কনফিউশন থাকতো, আরেকটা কি হতো। যেহেতু ক্রেডিটটা নিয়ে আমাদের কোনো কনফিউশন নেই, আমরা শুধু ডেবিট এবং ডেবিটটা নিয়েই আমাদের কনফিউশন, তো আমরা সেটাকে কারেকশন করলাম। কেমন? তো এই পর্যায়ে আমরা যেটা দেখব সেটা হলো যে এখানে যে ভুলগুলো আমরা কারেকশন দেখলাম সেটা হলো যে এই ভুলগুলো শুধুমাত্র একদিকেই ভুলগুলো, দুদিকেই কারেকশন হলো। আমার টু সাইডেড এরর বলতে যেটা বোঝানো হয়েছে যে একটা এন্ট্রির জায়গায় যখন আরেকটা এন্ট্রি আমি লিখে ফেলবো, তখন লিখে ফেললে সেটার জন্য সেই এন্ট্রিটাকে বাদ দেওয়ার জন্য সেটাকে আমার জাবেদা করতে হয়। এই জন্য এটা হলো টু সাইডেড বা ডাবল সাইডেড এরর বা ডাবল এন্ট্রি এরর, যেটাকে আমরা বলে থাকি। কেমন? আমরা অনেক সময় দেখি যে অনেক সময় অনেক জাবেদা ডাবল এন্ট্রি হয়ে অ্যামাউন্টটা ডাবল হয়ে যায়, বা আমরা দেখি যে আমি যদি 1000 হয় সেটা আমি দেখি 2000, আমরা সময় এগুলো বুঝতে পারি না, বা এই ধরনের এন্ট্রিগুলা। তো তোমরা সেটা বুঝতে হলে তোমরা আগে এন্ট্রিটাকে একটু তোমরা লিখে নিবা, তারপরে বুঝতে সহজ হবে। আজকে আমরা ওই ধরনের একটা এন্ট্রি আমরা এখানে করার চেষ্টা করব। এটা থাক এখানে, আমি ওই এন্ট্রিটা এখানে লিখব, তারপর এটার যে পার্থক্যটা সেটা আমরা এখানে করার চেষ্টা করব। সেখানে যেটা বলা আছে যে অনেক জাবেদায় আমরা দেখি টাকা দ্বিগুণ হয়। কেমন? টাকা দ্বিগুণ হয় অনেক জাবেদায় আমরা এটা দেখি।
তো সেরকম আমি একটা জাবেদা তোমাদেরকে, আমাদের হাতে সময় কম, আমি সেরকম একটা জাবেদা তোমাদেরকে এখন দেখাবো। এ ক্রেডিট সেলস অফ টাকা has been wrongly passed through the purchase book। কেমন? তো আমরা যেটাকে আমরা এখানে দেখলাম সেটা হলো অনেক সময় আমরা দেখি কিছু কিছু ক্ষেত্রে টাকাটা দ্বিগুণ হয়ে যায়। তোমরা এই এন্ট্রিটাকে একটু মনোযোগ দিয়ে দেখো, সেখানে বলা আছে সঠিক জাবেদাটা কি বলছে। এ ক্রেডিট সেলস অফ টাকা 3000, অর্থাৎ বাকিতে বিক্রি করা হলো 3000 টাকা, হ্যাজ বিন রংলি পাসড থ্রু দ্য পারচেজ বুক। আমরা জানি যে বাকিতে যদি পণ্য বিক্রি করা হয় তাহলে সেলস বুকে যাবে, আর যদি বাকিতে পণ্য ক্রয় করা হয় বা পারচেজ করা হয় তাহলে পারচেজ বুকে যাবে, বা যেটাকে আমরা ক্রয় বই বলি। সেখানে সম্পূর্ণ উল্টোটা হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা এটা যেটা দেখব সেটা হলো যে আমরা সঠিকটা কি ছিল, সেটা ছিল অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট 3000, সেলস ক্রেডিট 3000। কেমন? আমরা এখানে দেখলাম যে এটা সঠিক হওয়ার কথা ছিল। তো ভুলটা এখানে কি করলো, যেটা করলো সেটা হলো পারচেজ অ্যাকাউন্ট ডেবিট 3000। আমরা ধরে নিলাম যে সেখানে পারচেজ অ্যাকাউন্টে 3000 টাকা, মানে পারচেজ বুক, যেহেতু আমি জানি যে পারচেজ বুকে বাকিতেই আসে তাহলে অ্যাকাউন্টস পেবলও এখানে হতে পারে। তো আমরা অ্যাকাউন্টস পেবলটা দিতেও পারি, নাও দিতে পারি, না দিলেও প্রবলেম নাই। তারপরে আমি বোঝানোর সাথে কিছু কিছু ক্ষেত্রে, যেমন আমরা এখানে আমরা ক্যাশ দিয়েছি সেখানে মূলত অ্যাকাউন্টস পেবল হবে, তবে সেই ক্ষেত্রে আমরা যদি কোনো এন্ট্রি কনফিউশন সৃষ্টি করে তাহলে সেটা আনবো না। যেমন এখানে অ্যাকাউন্টস পেবল দিলে আমার জার্নালটা সঠিক, অর্থাৎ এন্ট্রির ক্ষেত্রে এখানে কারেকশনটা সেটিংটা চেঞ্জ হবে। ধরে নিলাম সেটা এটাই হলো পারচেজ বুক বলতে 3000 টাকা, সেখানে দেওয়া হলো অ্যাকাউন্টস পেবল ক্রেডিট 3000। সাপোজ ধরে নিলাম এটা করা হলো। যদি আমি এটা নাও দেই তাহলে আমি বুঝে নিব যে এটা আমার এটাই হবে। ওকে, তাহলে আমি কারেকশনটা এখন কিভাবে করব? প্রশ্ন হলো, মনে রাখতে হবে যদি কোনো এন্ট্রি যদি ডেবিট হওয়ার কথা, যেমন এখানে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট হওয়ার কথা, যদি আমি অ্যাকাউন্ট রিসিভেবলটাকেই যদি ডেবিট না করি, অন্য কোনো এন্ট্রিকে আমি ডেবিট করি, তাহলে সেক্ষেত্রে আমাকে দেখতে হবে যে আমার ওই এন্ট্রিটা ওখানে বসাই দিলে হবে। কিন্তু যখন কোনো এন্ট্রি আমি একেবারে ভুল করে ফেলবো, ডেবিটেরটা ক্রেডিট করে ফেলবো, ক্রেডিটেরটা ডেবিট করে ফেলবো, সেই ক্ষেত্রে আমরা কারেকশনের ক্ষেত্রে ডাবল অ্যামাউন্ট বা দ্বিগুণ অ্যামাউন্ট আনার চেষ্টা করব। সেটা কিভাবে করব সেটা দেখো। তো আমাদের সঠিকটা কি? সঠিকটা হলো অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট। কেমন? তো অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট 3000 আমরা এখানে কারেকশন করলাম, কিন্তু এই যে দুটা এন্ট্রি হিসাবভুক্ত হয়ে গেছে। তো এখন এখানে পারচেজ সবসময় আমরা জানি ডেবিট হয়, কিন্তু এখানেও ডেবিট করছে। পারচেজটাকে তো আমার এখান থেকে মুছে ফেলতে হবে, এটাকে মুছে ফেলবো, কারণ এটা এখানে এই দুটা এন্ট্রি হিসাব রাখা যাবে না। তো পারচেজ যেহেতু ডেবিট, তাহলে আমাকে এখানে পারচেজটাকে ক্রেডিট 3000, তাহলে হয়ে গেল 3000। আবার অ্যাকাউন্টস পেবলটাকে আমি এখানে করব অ্যাকাউন্টস পেবল ডেবিট 3000, তাইলে ডাবল এন্ট্রি হয়ে গেল। তো তোমরা কোনো অঙ্কের মধ্যে দেখবা এই এন্ট্রিটা নর্মালি দেয়া হয় না, এই এন্ট্রিটা একটাই দেয়া হয় এটা। অর্থাৎ পারচেজ বুক বলতে নর্মালি আমরা বুঝে নিব জাস্ট পারচেজ অ্যাকাউন্ট। কেমন? আবার কোনো বইয়ের মধ্যে সেটা থাকে, তবে মূল যেটা বুঝার সেটা হলো যে এটা দেখবা বেশিরভাগ বইয়েতে থাকবে না, তবে তারপরে বুঝার সত্ত্বে আমরা জিনিসটা করলাম। আবার কখনো যেখানে খেয়াল রাখবা, যেখানে ক্যাশের অ্যামাউন্ট, যেমন এখানে আছে ফার্নিচার অ্যাকাউন্ট আর হলো ক্যাশ,
সেখানে পার্সেস বুক বলতে আমি ক্যাশটাকে আনবো না, ক্যাশটাকে এখানে আমার আনার অত গুরুত্ব নেই, তারপরে আমার জার্নালটা বোঝার সাথে আমি দেখিয়েছিলাম। তো এইসব ক্ষেত্রে ক্যাশ যেখানে ক্রেডিট দেখবা সেটা যদি পার্সেস বুকের মধ্যে লিখে ফেলে তাহলে মনে রাখবা সেখানে জার্নালটা প্রয়োজন নেই, তাহলে আমরা কারেকশন করার ক্ষেত্রে জিনিসটা সহজে আমরা কারেকশন করতে পারবো। তো আজকে এ পর্যন্তই, আশা করি তোমরা মোটামুটি কিছুটা বুঝেছো। তো তারপরে আমি যদি আমাদের ঈদ বন্ধের পরে আমি তোমাদেরকে আরও ক্লাস করাবো। তো আশা করি তোমরা যদি কারো কোনো প্রশ্ন থাকে কোনো এন্ট্রি সম্পর্কে তাহলে তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারবা, এবং যারা তোমরা বারবার দেখতে চাও আমার ভিডিওগুলা বা আগের ভিডিওটা, তোমরা আমার ইউটিউবের একটা চ্যানেল আছে সেটা আমি তোমাদেরকে কমেন্টে দিয়ে দিব, সেখানে তোমরা চেষ্টা করবা যে বা ভিডিওগুলো দেখে বোঝার জন্য। আশা করি এ পর্যন্ত সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। খুদা হাফেজ।